আমি সময় বের করে কিছু ভিডিও বানাবো যে ভিডিওগুলো পরীক্ষায় 100% কমন আসবে। মানে একটা চ্যাপ্টারে সবসময় দেখা যায় একটা প্রশ্ন বারবারই আসে, ওইটা না আসলে আরেকটা আসবে। সো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে কোশ্চেন আপাতত রেকর্ড করব ওয়ান শটের পাশাপাশি। তো 2টা করে দেখবা পরীক্ষায় একটা কমন পাবা, রাইট? ওটা ঘ নাম্বারে কমন পাবা, সবচেয়ে বেশি মার্ক আছে ওইটার মধ্যে। আমাদের যে বর্জ্য এবং নিষ্কাশন আছে, কিডনি যে চ্যাপ্টারটাতে আছে সেইটাতে 2-3টা প্রশ্ন আছে, আমি সবগুলো তোমাদের কভার করে দেবো। ফার্স্ট কোশ্চেন যেটা আসছিল পরীক্ষায়, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। ব্যাপারটা খুবই সিম্পল। সেটা হলো তোমার শরীরে, দেখো এখানে আমি একটা সিকোয়েন্স লিখছি। যদি রক্তে যদি সামহাও পানি কমে যায়, আমার রক্তে পানি কমে গেল, তাহলে আমার শরীর এটা বুঝতে পারে। যে বুঝতে পারে মাথার মধ্যে সে আছে, তার নাম হলো অসমো রিসেপ্টর। পানি কম, ও শুকায় যায়, ও বোঝে। ও করে একটা হরমোন ক্ষরণ করে। সে হরমোনটা করে কি, প্রস্রাবের সাথে যে পানিগুলো বাইরে যাচ্ছিল ওদেরকে আটকায় ফেরত নিয়ে আসে। তাহলে বলো, শরীরে যে পানি বের হচ্ছিল সে তারে যদি ফেরত নিয়ে আসে, শরীরে পানি বাড়বে না? বাড়বে। সো মাথার মধ্যে যে আছে তাকে বলে অসমো রিসেপ্টর, বুঝছো? সে পানিকে আবার ফেরত নিয়ে আসে। পানিকে যদি ফেরত নিয়ে আসে তাহলে শরীরে পানির পরিমাণ বাড়বে। তখন এ কি বুঝবে, আরে পানির পরিমাণ বাড়ছে, এখন তো আমি শুকাইতেছি না, ও আরো হরমোন ক্ষরণ করবে না, স্বাভাবিক। তো প্রিয় স্টুডেন্ট, এই পুরো প্রসেসটা আমি তোমাদের এখন দেখাবো। লুক এট দিস। আমাদের এটা রক্তনালী, আমাদের রক্তনালীতে পানি কমে গেছে। ওকে, পানি কমে গেছে। তো রক্তনালীতে যদি পানি কমে যায়, এটা আমাদের সারা বডি বুঝতে পারে। সবার আগে যে বোঝে সে হচ্ছে আমাদের এই ব্রেনে আছে, বুঝছো? এটা ব্রেনের ফ্রন্ট, এটা ব্রেনের ব্যাক। তো ব্রেনের এই হলুদ জিনিসটা দেখতে পাচ্ছ না, এর নাম হলো হাইপোথ্যালামাস। কি নাম বলো তো? হাইপোথ্যালামাস। ওই যে আমাদের প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, ঘৃণা আছে না, সবকিছু কিন্তু এই নিয়ন্ত্রণ করে। তো এইটার নাম ছিল ব্রেন বা মস্তিষ্ক। মস্তিষ্কর দেখো নিচের দিকে এই হলুদ অংশটার নাম হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে আছে সেই অসমো রিসেপ্টর। পানি কমে গেছে, ব্রেনের এই জিনিসটা বুঝতে পারছে, তাহলে এখানে কিছু নিউরন আছে যাদের নাম অসমো রিসেপ্টর। দেখো ওরা এবার কি করলো, অসমো রিসেপ্টর গুলো করবে কি, ওখান থেকে কিছু হরমোন ক্ষরণ করা শুরু করবে। এই যে দেখো, এই যে একটা সুতা দিয়ে নামতেছে, এই সুতাটার নাম হচ্ছে একজন। এই সুতাটার নাম কি? একজন। তাহলে আবার বলো তো, হাইপোথ্যালামাসে আছে অসমো রিসেপ্টর। এই অসমো রিসেপ্টর গুলো যখন বুঝতে পারে, তারা ওখান থেকে একটা হরমোন ক্ষরণ করে, হরমোনটা এই একজন বেয়ে বেয়ে নিচে নামে। এই হলুদ একজন বেয়ে বেয়ে নিচে নামে। নিচে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম হলো পিটুইটারি। কি নাম বলো তো? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি দেখো, ব্রেনের এটা ফ্রন্ট, এটা ব্যাক, তাহলে সামনের দিকটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, আর পেছনের দিকটার নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, মানে 2টা ঘর। তো পেছনের ঘরটা সে করলো কি দেখো, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো আসবে তাদেরকে ভাড়া দিল যে তোমরা এখানে থাকো, সমস্যা নেই। এই দেখো এখানে জমা করে রাখা হয়েছে। ওকে, তাহলে এবার বলো, হরমোনটা বেসিক্যালি কার? পিটুইটারি গ্রন্থির নাকি হাইপোথ্যালামাসের? হরমোনটা হাইপোথ্যালামাসের, থাকছে কোথায়? পিটুইটারিতে। আসলো কোত্থেকে? হাইপোথ্যালামাস থেকে। কিভাবে? একজন দিয়ে দিয়ে নেমে আসলো। কখন এখান থেকে নেমে আসে? যখন আমাদের শরীরে পানি কমে রক্তে। কে বুঝতে পারে? হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর। ক্লিয়ার? এখানে আসলো। এখন আসার পর যে হরমোনটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম হলো এডিএইচ। এখন আমরা এডিএইচ নিয়ে 1 মিনিট একটু কথা বলি। দেখো, আমাদের যখন প্রস্রাবের মধ্যে প্রচুর পানি বের হয় তখন এটাকে বলা হয় ডাইউরেসিস। কি বলা হয়? ডাইউরেসিস। মনে রাখবা, ডাইউরেসিস মানে এটা দেখো বেশি, প্রস্রাব বেশি। তাহলে এন্টি ডাইউরেসিস মানে কি বলো তো? প্রস্রাব কম। প্রস্রাব কম মানে কি? প্রস্রাবের সাথে পানি কম বাইরে হয়েছে, তাহলে পানিগুলো কোথায় গেছে? আবার শরীরে গেছে। তাহলে এই হরমোনটায়, এই এডিএইচ যে হরমোনটা বললাম, তার কাজ হলো এই কাজটা করা, প্রস্রাব কমায় দেওয়া, শরীরের মধ্যে পানি আরো বাড়ায় ফেলা। ঠিক আছে, তাহলে এবার বলো, এন্টি ডাইউরেসিস মানে কি? প্রস্রাবে পানি কম, তাহলে পানিটা কই গেল? রক্তে ফেরত গেল। কে করলো? এডিএইচ। তাহলে এডিএইচ এর নাম কি হবে? এটা একটা হরমোন। এডি মানে হচ্ছে এন্টি ডাইউরেটিক হরমোন, কারণ এই হরমোনটা এন্টি ডাইউরেসিস করতেছে। কি নাম? এন্টি ডাইউরেসিস হরমোন, এন্টি ডাইউরেটিক হরমোন, এন্টি ডাইউরেটিক হরমোন। ক্লিয়ার? ভেরি গুড। তো লুক এট দিস। হাইপোথ্যালামাস থেকে একজন বেয়ে যে হরমোনটা এখানে নামছে পিটুইটারির পশ্চাৎ প্রকোষ্ঠে, এর নাম হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর কাজ হচ্ছে পানিটাকে আটকানো, পানিটা যেন প্রস্রাবে না যায়।
ও করবে কি, এখান থেকে রক্তের মাধ্যমে মাধ্যমে দেখো, রক্তের মাধ্যমে মাধ্যমে আমাদের কিডনিতে চলে আসে। এখন আমাদের কিডনির ভেতরে নেফ্রন আছে, এই দেখো আমি নেফ্রনের ছবি এখানে অ্যাড করছি। ও কি করবে, হরমোনটা এখানে যাবে না, নিকটবর্তী পেছানো নালিকায় যাবে না, লুপ অফ হেনলিতে যাবে না, এখানে যাবে না, অ্যাকর্ডিং টু বুক এই জায়গায় যাবে। এই জায়গাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। কি নাম এই জায়গাটা বলো তো? সংগ্রাহী নালিকা। এটা একটা প্রশ্ন যে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচটা কোথায় কাজ করে? সংগ্রাহী নালিকাতে কাজ করে। কি করে দেখো, এই সংগ্রাহী নালিকার দেয়ালটা দেখতে পাচ্ছ না, এই দেয়ালটার ভেদ করার একটা রাস্তাগুলো বাড়ায় দেয়। মানে তোমার যে প্রস্রাবের যে পানিগুলো এদিকে যাচ্ছিল পানিগুলা, এই পানিগুলোকে তো আমরা আটকাবো, তাই না? আবার রক্তে ফেরত নিয়ে আসবো। তো এই দেয়ালটা আছে, দেয়ালের ভেদ্যতা বাড়া দেয়, ফলে পানিটা এই রক্তনালীতে আবার চলে আসে। দেখো রক্তনালীতে চলে আসতেছে। তো এই জায়গাটাকে বলা হয় পানি পুনঃশোষণ বৃদ্ধি। আমরা যখন পানি খাই না, পানিটা পরিপাক নালীতে রক্তে যায়, যে কোনো কিছু রক্তে যাওয়াকে বলা হয় শোষণ। এই পানিটা বের হয়ে যাচ্ছিল আমাদের শরীর থেকে, বের করেই দিছিলাম, ওকে যখন আমরা আবার ফিরায় রক্তে নিয়ে আসলাম, এটার নাম হলো পুনরায় শোষণ। একবার তো রক্তে আনছিলাম, রক্ত থেকে বাইর হয়ে গেছিল, আবার নিয়ে এসছি, তাহলে পুনঃশোষণ না? তাহলে বলো তো শোষণ কোথায় ঘটে? পরিপাক নালীতে। পুনঃশোষণ কোথায় ঘটে? নেফ্রনে, কিডনিতে, রাইট? তো প্রিয় বন্ধুরা, ওখানকার এডিএইচটা রক্তের মাধ্যমে কিডনিতে আসে, কিডনি যে নেফ্রন আছে, নেফ্রনের এই সংগ্রাহী নালিকাতে কাজ করে, সংগ্রাহী নালিকার কি করে, দেয়ালগুলোর পানিভেদ্যতা বাড়িয়ে দেয়, ফলে এখানকার পানিগুলো এই দিকে আসে। তাহলে বলো তো মূত্রে কি এই পরিমাণ পানি হওয়ার কথা ছিল না? এখন পানির পরিমাণ কি এই পরিমাণ হবে না? এই যে একটুকু পানি হবে। তাহলে মূত্রের পরিমাণ আমরা লিখি, মূত্রের পরিমাণ হ্রাস পায় একটুকু, এখনো শেষ হয় নাই। তো এই পানিটা কেন কেন মূত্রের পরিমাণ হ্রাস পালো? কারণ সংগ্রাহী নালিকা থেকে এই দেয়ালগুলো ভেদ করে রক্তে আসলো। আর রক্তে যদি পানি আসে, তাহলে বলো তো এই রক্তনালীতে এবার কি পানি পরিমাণ বেড়ে গেল কিনা? পানি পরিমাণ যেই না বেড়ে যাবে, তখনই এই হলুদ ভদ্রলোক হাইপোথ্যালামাস, তার যে অসমো রিসেপ্টরগুলো আছে, যারা বুঝতে পারতো পানি কমছে, ওরা বলে আরে পানি তো ঠিকই আছে, এখন তারা শুকাইতেছে না। পানি যখন ঠিকই আছে, তখন সে আর কিন্তু এই পাশে এডিএইচ হরমোন ক্ষরণ করবে না। এডিএইচ হরমোন যে ক্ষরণ না করে, আমাদের শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটা দারুণ ঘটনা আছে, সেটা হলো দেখো, পানিকে আমরা পুনঃ শোষণ করে যে নিয়ে গেলাম, তাহলে আমাদের প্রস্রাবের পরিমাণ কমলো। তাহলে এটা একটা ইনফরমেশন যে এডিএইচ হরমোন প্রস্রাবের পরিমাণ কমায়। কিন্তু ঘটনা হচ্ছে শুধু যে কমায় তা না, ঘনমূত্র উৎপন্ন করে, মানে মূত্রটা অনেক ঠিক হবে, ঘনত্ব বেশি হবে, সাধারণ পানির চেয়ে বেশি গাঢ় হবে। এই ব্যাপারটা খুব জরুরি। তাহলে মনে রাখবা, মূত্রের পরিমাণের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। মূত্রের পরিমাণ কমলে ঘনত্ব বাড়বে, মূত্রের পরিমাণ বাড়লে ঘনত্ব কমতো। কেমনে এই জিনিসটা জানতে হবে? কেমনে এই জিনিসটা জানতে হবে, আমি এই যে এখানে দিয়ে রাখছি দেখো। মনে রাখবা, আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থ বা আয়নগুলো আছে, এগুলা সবসময় ধরা যাক সমান পরিমাণ বের হয়। এখানে 3টা আমি গ্লাস দিছি, আমরা প্রস্রাবে ভরাবো এগুলা। 3টা আয়ন, 3টা আয়ন, 3টা আয়ন। আয়নের পরিমাণে কিন্তু কোনো কম বেশি হয়নি। তো স্বাভাবিক পরিমাণ পানি হলো এই যে এটা, এটা হলো স্বাভাবিক পরিমাণ পানি। যে এই পাশে যদি পানি বের হতো, তাহলে এই পরিমাণ পানি বের হতো, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মূত্র। কিন্তু আমাদের সিচুয়েশনটার দিকে একটু তাকাও তো, সিচুয়েশনটার দিকে তাকাও। এই পরিমাণ কি পানি আসতে পারছে? এই পরিমাণ না, এই যে এই পরিমাণ পানি আসে, তাহলে পানির পরিমাণ হচ্ছে এতটুকু। তাহলে এবার বলো তো, মূত্রের পরিমাণ কম না? মূত্র কমে গেল, পানি যদি কমে, আয়নের পরিমাণ তো ঠিকই আছে, তাহলে ঘন হবে, হবে কিনা বলো? কোনো কারণে যদি আমি চা খাই, কফি খাই, বেশি বেশি পানি খাই, তখন কি হয় জানো? পানির পরিমাণ এই রকম হওয়ার কথা, তখন আমাদের মূত্রের পরিমাণ এই রকম হয়, তাহলে পানির পরিমাণ তখন বৃদ্ধি পায়। তখন বলো তো কি হলো? মূত্র বেশি আর ঘন না হয়ে মূত্র কি হয়? লঘু হয়। তাহলে আয়নের পরিমাণ সেম, শুধু পানির পরিমাণ কমা বাড়ার সাথে ঘনত্বের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো, আয়ন যা আছে আছে, যেহেতু পানিকে আমরা পুনঃশোষণ করে নিয়ে গেলাম রক্তে, তাহলে মূত্রে পানির পরিমাণ কমছে, পানির পরিমাণ কমলে মূত্রটা ঘন হয়। এই যে দেখো, পরিমাণ কমে মূত্র ঘন হয়। তো প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটা তোমাদের লিখতে হবে যে আমাদের মানে শরীরে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কে? মূত্রে দেখো আমরা ঘনমূত্র বায়ু। আর যদি বলে যে কিভাবে লঘুমূত্র করা হবে, তখন বলবা যে রক্তে যদি পানির পরিমাণ কমে,
অসফোন রিসেপ্টর উত্তেজিত হয় না, তাহলে কোনো হরমোন একজন মেয়ে নামেও না, তাহলে পিটুইটারিতে এডিএইচ এর পরিমাণ কমে যায় বা থাকে না, তাহলে এডিএইচ এখানে আসেও না। এডিএইচ না আসলে এই নেফ্রনের সংগ্রাহী নালিকাগুলোর উপর কাজও করে না, ভেদ্যতাও বাড়ায় না, তাহলে যে পানিটা বাইরে যাচ্ছিল ও ঠিকই বাইরে চলে যাবে। তাহলে মূত্রের পরিমাণ বাড়বে, মূত্রের পরিমাণ যদি বাড়ে ঘনত্ব তখন কমবে। আশা করছি বুঝতে পেরেছো। পরীক্ষায় তো তুমি এটা লিখতে পারবা। তুমি দেখো পরীক্ষায় এখান থেকে কত এমসিকিউ আসতে পারে, আসে, এবং তুমি সব এমসিকিউ এখন আনসার করতে পারবা। তাহলে পড়ালেখা সবসময় ডিটেইল কনসেপ্ট সহ পড়াশোনা করবা। জীবনে একবার সময় দিবা ওই টপিকের পেছনে, পরবর্তীতে আর অত সময় লাগবে না। কোন হরমোনের প্রভাবে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়? এডিএইচ, তাই না? আমার সাথে বলো তো, নেফ্রনের কোন অংশে এডিএইচ কাজ করে? পুরো নেফ্রনের কোন জায়গা? গ্লোমেরুলাস, লুপোফিল্লি, নিকটবর্তী পেছানো, দূরবর্তী পেছানো, না সংগ্রাহী নালিকা? সংগ্রাহী নালিকা দেখলাম না? ইয়েস, সংগ্রাহী নালিকা। এডিএইচ ক্ষরণকারী গ্রন্থির নাম কি? হাইপোথ্যালামাস। এডিএইচ মূত্রের পরিমাণ কি করে? এন্টি ডাইউরেটিক হরমোন। তাহলে ডাইউরেসিস মানে বেশি, আর এন্টি মানে কম, তাহলে মূত্রের পরিমাণ কমায়। মূত্রের পরিমাণ যদি কমায় তাহলে ঘনত্ব কি হয়? বাড়ে। ডাইউরেসিস অর্থ হচ্ছে মূত্রের পরিমাণ বেশি, মূত্র পরিমাণ বেশি, রাইট? এন্টি ডাইউরেসিস অর্থ হচ্ছে মূত্রের পরিমাণ কম। এডিএইচ নেফ্রনের সংগ্রাহী নালিকার পানি ভেদ্যতার কোন ধরনের পরিবর্তন ঘটে? আমরা দেখেছিলাম সংগ্রাহী নালিকা হলো এইটা, দেয়ালগুলোর ভেদ্যতা বাড়ায় দেয়, তাই না? বৃদ্ধি করে। সংগ্রাহী নালিকার পানি ভেদ্যতা বৃদ্ধি করে। মূত্রের ঘনত্ব পানির পরিমাণের সম্পর্ক ব্যস্তানুপাতিক। পানি এবং রাসায়নিক উপাদান কোনটির পরিমাণ হ্রাস বৃদ্ধি করে? আমি বলেছিলাম যে রাসায়নিক পরিমাণ বা বজ্র পদার্থ বা আয়নের পরিমাণ সবসময় স্বাভাবিক থাকে, পানির পরিমাণটা এই পানির পরিমাণটা হ্রাস বৃদ্ধি করে, তাই না? যে কারণে কখনো ঘন কখনো লঘুমূত্র উৎপন্ন হয়। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যালডোস্টেরনের মাধ্যমে আমাদের শরীরের রক্তে সোডিয়ামের পরিমাণ ঠিকঠাক রাখা যায়।